পরীক্ষা দেখো, অক্টোবরের আগে পরীক্ষা হওয়াটা পসিবল নয়। এখন পিটিটা যদি হয় তাহলে পিটি আর, ঠিক আছে চলো স্টার্ট। সর্বনাম যেটা বললাম, যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে সর্বনাম। মানে আমি যদি বলি যে রাম ভাত খেতে ভালোবাসে, প্রথম বাক্য, রাম বিদ্যালয়ে যায়, রাম খেলাধুলো করে, এই প্রত্যেকবার রাম কথাটা যদি আমরা ব্যবহার না করে তার বদলে সে কথাটা ব্যবহার করি, সে কথাটা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেটা হচ্ছে সর্বনাম পদ। এইভাবে সে, তারপর হচ্ছে তুমি, তোমরা, আমি, আমরা, তাহারা বা তারা, ঠিক আছে। তারপর হচ্ছে ইহা, ইনি, ইহা, ইনি, কেউ কেউ, এই এই প্রত্যেকটা শব্দই কিন্তু সর্বনাম। এই জাতীয় প্রত্যেকটা শব্দই হচ্ছে সর্বনাম পদ, এটা যেন মনে থাকে। এই শব্দগুলোই হচ্ছে সর্বনাম পদ, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে যে আমাদের তো কোয়েশ্চেন হচ্ছে যে এতগুলো যে সর্বনাম পদ আছে, সর্বনাম পদকে কয় ভাগে ভাগ করা যায়। মোটামুটি ভাবে সর্বনাম পদকে এখানে আমি 8টা ভাগ দেখিয়েছি, কিন্তু আমি একটা এক্সট্রা পড়াই, সেটা হচ্ছে 9টা ভাগ, ঠিক আছে। 9টা ভাগে ভাগ করে পড়াবো, অ্যাড করে দেবো 9টা ভাগ। তাহলে ফার্স্ট হচ্ছে যে সর্বনাম পদের মধ্যে 9টা ভাগ রয়েছে, যেগুলো যেগুলো সর্বনাম পদ সেটা বললাম। আরেকটা যেমন বলছি যে কাজল আমার বন্ধু, কাজল নবম শ্রেণীতে পড়ে, এইভাবে যদি বারবার কাজল শব্দটাকে না ব্যবহার করে যদি বলি যে কাজল আমার বন্ধু, সে নবম শ্রেণীতে পড়ে, কাজলকে শিক্ষকগণ স্নেহ করেন কারণ সে মাধবী ছাত্র, সে মেধাবী ছাত্র, তো মেধাবী হবে কথাটা, মেধাবী ছাত্র। তো এইভাবে যদি আমরা এটাকে ব্যবহার করি, তাহলে কি হচ্ছে যে সেটা হলো যে বিশেষ্য পদ হচ্ছে কাজল, এই বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসানো হয় তাকে বলা হচ্ছে, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসানো হয় তাকে বলা হচ্ছে সর্বনাম পদ, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবার সর্বনাম পদের যে শ্রেণী বিভাগ, ফার্স্ট হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। প্রথম হলো ব্যক্তিবাচক সর্বনাম। কি বলবো আমরা ব্যক্তিবাচকে, না যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয়, যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয়, কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। যেমন আমরা আগেরটা করলাম ওই যে সে দিয়ে, বা তুমি কি করো, আচ্ছা তুমি কোথায় থাকো, তুমি কি করো, এটা যদি বলি। তারপর আমরা বলতে পারি যে যেমন আমরা বলতে পারি যে আমি কাজ করছি, এই জাতীয়, আমরা বাড়ি যাচ্ছি, এইগুলো, এইগুলোকে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম পদ। আচ্ছা, এবার এই ব্যক্তিবাচক সর্বনামটাকে 3টে ভাগে ভাগ করা যায়। কেন করা যায়, করার প্রয়োজন নেই, কিন্তু তবু বলছি ব্যক্তিবাচককে করা যায় যদি পরীক্ষায় আসে, পুরুষ ভেদে করা যায়। কারণ আমরা জানি যে 3টে পুরুষ হয়, একটা উত্তম, একটা হলো মধ্যম, আর একটা হচ্ছে প্রথম। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। উত্তম মানে কি হয়, উত্তম মানে আমি, আমরা, এইগুলো হলো উত্তম পুরুষের সর্বনাম। যে সর্বনাম পদ দ্বারা বক্তা নিজেকেই বোঝাচ্ছে, যে সর্বনাম পদ দ্বারা বক্তা নিজেকেই বোঝাচ্ছে, সেটা হলো উত্তম পুরুষ। বক্তা কি করছে, নিজেকে বোঝায়, সেটা হচ্ছে উত্তম পুরুষের সর্বনাম পদ। মধ্যম মানে হচ্ছে তুমি, তোমরা,
তাহলে উত্তম মানে হচ্ছে আমি, আমরা। তুমি, তোমরা, এটা হলো মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ বলতে তুমি, তোমার, তোমাকে, তোমাদের। আচ্ছা, এবার একটা কথা বলি, আমরা যেমন ইংরেজিতে কি হয়, আপনি, আপনারা, এগুলো আমরা ইউজ করি না, সব জায়গাতে ইউ ইউজ করি, তাই না? কিন্তু বাংলায় তো সেটা নয়। তো সেক্ষেত্রে আপনি, আপনার, আপনাকে, আর আমরা বাংলাতে কি করি, তুই বলি, শব্দটা বলি। ইংরেজিতে সেসব কোনো ব্যাপার নেই। তুই, তোর, তোকে, তব, তোরা, ঠিক আছে, তোমার, এই সবগুলো, তোমায়, এই সবগুলোই হচ্ছে কিন্তু সর্বনাম পদ, এবং এই সবগুলোই কি হচ্ছে না, মধ্যম পুরুষে ব্যবহার করা হচ্ছে। এই সবগুলোই মধ্যম পুরুষে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই সবগুলো মধ্যম পুরুষে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যার সঙ্গে কথা বলা হয়, যে সর্বনাম পদের দ্বারা যার সঙ্গে কথা বলা হয়, সেটা বোঝাতে গিয়ে এই মধ্যম পুরুষের সর্বনাম, সেটাই হলো, তাকেই মধ্যম পুরুষের সর্বনাম পদ বলা হচ্ছে। আরেকটা হচ্ছে যে প্রথম পুরুষের সর্বনাম, উত্তম আর মধ্যম পুরুষ ছাড়া, উত্তম আর মধ্যম পুরুষ ছাড়া যে সর্বনাম পদ ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে প্রথম পুরুষ। উত্তম আর মধ্যম পুরুষ ছাড়া যে সর্বনামগুলো ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে প্রথম পুরুষ। সেগুলো কোনগুলো? সেগুলো যেমন হচ্ছে যে সেগুলো যেমন হচ্ছে সে, তাহাকে, তাহারা, তাহাদের। এগুলো তো আমরা জানি, সে, তাহাকে, তাহাদের, এগুলো, এগুলো তো আছে। এছাড়া কি আছে, ইনি, ওরা আর এর। ইনি, ওরা আর হলো এর, ঠিক আছে? তাহলে এইগুলো সব ব্যক্তিবাচকে ব্যবহার করা হলো। তিনটে পুরুষ। নেক্সট হলো নির্দেশক সর্বনাম। নেক্সট ভাগ হচ্ছে নির্দেশক। যে সর্বনাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়, যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়, তাকে বলা হচ্ছে নির্দেশক। ব্যক্তি বা বস্তু নির্দেশ করে হলো। তাহলে নির্দেশককে দুই ভাগে ভাগ করা যাবে। একটা ভাগ কি বলবো, সামীপ্যবাচক। সামীপ্যবাচক বলতে আমরা কি বুঝি, অলওয়েজ, সামনে, কাছে, নিকটে। আর একটা হচ্ছে দূরত্ববাচক। আর একটা হচ্ছে কি হবে না, দূরত্ববাচক। একটা সামীপ্যবাচক, একটা হচ্ছে দূরত্ববাচক। যদি আমি বলি নির্দেশক মানে কোনো কিছুর দ্বারা নির্দেশ করছে, তাই তো, নির্দেশ করে বলছি আমরা, অর্থাৎ সেখানে কোন কোন সর্বনামগুলো ব্যবহার করা হতে পারে, ইহা, এটা, তারপরে হচ্ছে ইহা, এটা, তারপরে হলো উহা, ইহারা, নির্দেশ করে বলছি, এগুলি, ওগুলি, এগুলো সব নির্দেশক সর্বনামের মধ্যে পড়ছে। যদি আমি বলি, যেটা বললাম যে সামীপ্যবাচক, অর্থাৎ নিকটস্থ কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সামীপ্যবাচক কি হবে, নিকটস্থ কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, নিকটস্থ। আর কোন দূরের ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, সেটা হলো দূরত্ববাচক। নিকটস্থ কখন বলছি, আমি যদি বলি যে এই বইটা আমার নয়, বা যদি আমি বলি ইনি হচ্ছেন রাজবিদ্রোহী, আচ্ছা, তারপর যদি আমি বলি এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, এ কথা জানিতে তুমি
ভারত ঈশ্বর শাহজাহান। তাহলে প্রথম বাক্য ছিল যে এই বইটা আমার নয়, তাহলে নিকটস্থ সামনের কোনো কিছুকে বলছি, তাই এই বইটা, এটাকে দাগ দিতে হবে, এই হলো তাহলে এখানে নির্দেশক সর্বনাম। যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম। এইরকম জানতে চাইতে পারে, ঠিক আছে? সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম হলো। আর যদি আমি বলি যে তাহলে প্রথমটা হলো এই বইটা আমার নয়, তারপর যেটা বললাম যে এই দেখো ইনি হচ্ছেন রাজবিদ্রোহী, একদম তোমার সামনের মানুষটাকে তুমি বলছো, যাকে তুমি চেনো, তাহলে ইনির নিচে দাগ, যেটা হলো নিকট, ওই নির্দেশক সর্বনাম কিন্তু নিকটস্থ অর্থাৎ সামীপ্যবাচক। আর একটা বললাম যে একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, তাহলে সামনেই সাপোজ কোনো ব্যক্তি রয়েছে, তুমি তাকে বলছো যে তুমি এই কথাটা জানতে, এটা একটা গেল। আর এরপর আমি বলছি দূরত্ববাচক অর্থাৎ দূরের কোনো, যেমন ওটা, বা এটাকে যদি আমি এইভাবে বলি যে ওটাকে না বলে যদি আমি এইভাবে বলি যে ওই দেখো ভাই চাঁদ উঠেছে, তাহলে দূরের কোনো কিছু, চাঁদটা দূরের বোঝাচ্ছে। ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওইটা। তারপরে যদি বলি সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে দেখে নি, সেই কথাটা মানে একটু দূরের কোনো কিছু, সেটাকে বলছে যে সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে দেখে নি। এটা হলো নির্দেশক সর্বনাম। আশা করি ক্লিয়ার হয়েছে, প্রথম দুটো ক্লিয়ার হয়েছে তো, সামীপ্যবাচক, দূরত্ববাচক, নির্দেশক সর্বনাম আর ব্যক্তিবাচক। আমি ভাগগুলো তো নোটে নেই। নোটে নেই? কোন নোটে নেই? আমি তো খুলেছি। ও যেগুলো যেটুকু নেই সেটুকু আমি অ্যাড করে দিয়ে দেবো, চিন্তা নেই। আমি তো বলেছি যে কালকে ওটাকে মডিফাই করব, তারপর তোমরা পিডিএফ করে নেবে। কিন্তু এই হ্যাঁ ম্যাম, আসলে নোট, হ্যাঁ নোট করে নিতে পারছি না, কারেন্ট নেই, বাইরে ঝড় হচ্ছে তো ওই জন্য। নোট করার দরকার নেই, আমি করে দেবো কালকে, করতে হবে না। এমনিতে তো এইটুকু তো আছে, ব্যক্তিবাচক আর নির্দেশক সর্বনাম, এইটুকু তো লেখা আছে। নোটের মধ্যে যে নোটটা দিয়েছি সেটাতে লেখা আছে, এটা তো আমি তোমাদেরকেই দিয়েছি। আর যেটুকু যেটুকু এই যেগুলো এক্সট্রা বলছি ওগুলো আমি নোট ডাউন করে মানে দিয়ে দেবো, নোট করে দেবো কালকে, কাল পরশুর মধ্যেই সবাই পেয়ে যাবে, পরীক্ষা দেবে যখন পেয়ে। আর রেকর্ডিং তো থাকবেই কাছে। আচ্ছা, এবারে হলো যে অনির্দেশক সর্বনাম। আসলে অনেক জায়গায় অনেক অনেক কিছু লাগে না, আবার মনে হয় যে না, যতটা সম্ভব স্পেসিফিক্যালি পড়িয়ে দেওয়াটা ঠিক। তার ফলে কি হবে যে পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে সেটা পারা যাবে, যদি ভেতর থেকে আসে। যাকে পরেরটা বলছি, পরেরটা হলো অনির্দেশক, যা যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু, কোনো ব্যক্তি বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝায় না, সেগুলো কি কি হতে পারে আগে আমাদের এইটুকু জানতে হবে। তাহলে যে সর্বনাম পদের দ্বারা, অনির্দেশক মানে ব্যক্তি বা বস্তু কি হচ্ছে, নির্দিষ্ট করে বোঝায় না। আচ্ছা, এমন কোন কোন শব্দ বা কোন কোন সর্বনাম পদ আছে যেগুলো একদম স্পেসিফিক্যালি বোঝানো যায় না? এমন কোন কোন শব্দ আছে যেগুলো একদম স্পেসিফিক্যালি বোঝানো যায় না? সেগুলো হচ্ছে কেউ। আমি যদি একটা ক্লাসে গিয়ে বলি কেউ আমাকে একটা খাতা দিয়ে এসো, তাহলে সেটা কি হবে, যে কেউ, অর্থাৎ এখানে কি নির্দেশ করে কারোর নাম বা কিছু আমি কাউকে মেনশন করে দিচ্ছি যে তুমি দিয়ে এসো, এটা তো বলছি না। তাহলে কেউ, তাহলে কেউ, যে কেউ, এগুলো হলো অনির্দেশক সর্বনাম। তারপর কিছু, তারপরে হচ্ছে কোনো কিছু,
কোনো কিছু কাদের, আর কেউ, তাহলে হলো কোনগুলো অনির্দেশক হতে পারে। যখন পড়তে হবে এইভাবে পড়তে হবে, তাহলে মনে থাকবে সবগুলো। যেমন আমি যদি বলি অতীতের স্মৃতি কেউ ভোলে না, অতীতের স্মৃতি কেউ ভোলে না, একটা উদাহরণ দিচ্ছি, অতীতের স্মৃতি কেউ ভোলে না, তাহলে এখানে কি হলো যে অতীতের কথা কেউ ভোলে না, এটা আমি বললাম। তাহলে অতীতের স্মৃতি কেউ ভোলে না, এটা একটা উদাহরণ হলো। এছাড়া যদি বলি যে এ ব্যাপারে কারো কারো আপত্তি আছে, এ ব্যাপারে কারো কারো আপত্তি আছে, তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এ ব্যাপারে কারো কারো আপত্তি রয়েছে। তাহলে এখানে পার্টিকুলার কাউকে নির্দেশ করে কিছু বোঝানো হচ্ছে না, তাই এটাকে আমরা বলছি অনির্দেশক সর্বনাম, তাই এটাকে আমরা বলছি যে অনির্দেশক সর্বনাম। আচ্ছা, এবারে আসি পরেরটা কি বলছে, প্রশ্নবাচক। তাহলে যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু জানার ইচ্ছা, অর্থাৎ কোনো কিছু জানা যায়, যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু জানা যায় বা কোনো কিছু প্রশ্ন করা হয়, তাকে বলা হচ্ছে সর্বনাম, প্রশ্নবোধক সর্বনাম। এবার কোনগুলো হতে পারে, যেমন এখানে হতে পারে কে, প্রশ্ন করেছে কে, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কার, এই কলমটা কার, ঠিক আছে, তারপর হচ্ছে কোনখানে, বইটা কোনখানে রেখেছো, তারপর হচ্ছে কাকে, তুমি তোমার কলমটা কাকে দিয়ে এলে, আমরা বলি না, তো এই যে এইগুলো হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম। যদি আমি বলি একটা বাক্য, চোরে কি কি নিয়ে গেছে, আচ্ছা, তারপর যদি আমি বলি যে প্রভু কোনটি তোমার আসল রূপ, এইটা, কে এই কাজ করেছে, তুমি কখন এলে, ঠিক আছে, এগুলো হলো প্রশ্নবাচক। কে যাবি পারে, ওগো তোরা কে, কে যাবি পারে, ওগো তোরা কে, কে যাবি পারে, ওগো তোরা কে, এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনামের মধ্যে পড়ে। নেক্সট এলাম আত্মবাচক সর্বনাম। আত্মবাচক কোনটা না, যে সর্বনামে কারোর সাহায্য না নেওয়ার ভাবটি গুরুত্ব পায়, কারোর সাহায্য নিচ্ছে না, যে নিজের কাজটা নিজে করছে। যখন কোনো ব্যক্তি কারোর সাহায্য নেয় না, তখন কি হয়, নিজে করা বোঝায় না, আত্মবাচক, যেটা হলো কারোর কোনো সাহায্য ছাড়া যে কাজ করা হয়। যেমন নিজ, আপনি, স্বয়ং, কোনগুলো হবে এখানে, নিজ, আপনি, স্বয়ং। মহিম নিজেই নিজের কাজটা করলো, তারপর যদি বলি ভুল তুমি নিজেই করেছো, তাই তোমাকেই ভুগতে হবে, ভুল তুমি নিজেই করেছো বলে নিজেই এর নিচে দাগ দিয়ে দিয়েছে, বলেছে এটা কি ধরনের সর্বনাম হবে পরীক্ষায় বলছে, তাহলে উত্তরটা করতে হবে, যেটা হবে আত্মবাচক সর্বনাম, মাথায় কিন্তু রাখতে হবে সবগুলো। রাজা স্বয়ং আজ রাতে আসবেন, তাহলে রাজা স্বয়ং আজ রাতে আসবেন, ঠিক আছে। একটা মিনিট,
রাজা স্বয়ং আজ রাতে আসবেন, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে যে রাজা তাহলে স্বয়ংটা হলো আজকে এটা হলো আত্মবাচক। আচ্ছা, এবারে আসছি সমষ্টিবাচক সর্বনাম। সমষ্টিবাচক মানে যখন আমরা সমষ্টিবাচক বিশেষ্য পদ করেছি, কি একদল পাখি উড়ে গেল, তাহলে যখন একটা বিশেষ কোনো কিছু পার্টিকুলার জিনিসের নাম একটা দল বোঝাচ্ছে, ঠিক সমষ্টিবাচক সর্বনামের ক্ষেত্রেও ঠিক তাই, একটা দল বোঝাচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে অনেক জন মিলে যে সর্বনাম পদ অনেক জনকে সূচিত করছে বা অনেক জনকে নির্দেশ করছে। যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি যে এটার আরেকটা নাম আছে, যেটা হলো যে সর্বনাম পদ কোনো সমষ্টিবাচক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এর একটা অন্য নাম আছে যেটাকে আমরা বলে থাকবো সাকল্যবাচক। পরীক্ষায় অনেক সময় সমষ্টিবাচকটা নাই দিতে পারে, দিয়ে বলল সাকল্যবাচক সর্বনাম কোনটা, তাহলে মুশকিল। তখন দেখা যাবে সাকল্যবাচক তো পড়িনি, এরকম যেন না হয়। সাকল্যবাচক আর সমষ্টিবাচক এক। তাহলে যে সর্বনাম পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে সূচিত করে বা বোঝানো হয় তাকে আমরা বলছি সমষ্টিবাচক। যেমন উভয় পক্ষই বিষয়টা মেনে নিবে, উভয়, সব, সকল, সবাই, এই শব্দগুলো কিন্তু সমষ্টিবাচকে যাবে। কোন শব্দগুলো? উভয়, সব, সকল, সবাই, এগুলো কিন্তু সমষ্টিবাচকে যাবে। প্রথমবার যখন আমি সকল, নেক্সট নেক্সট হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম, তারপরে হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম আমরা কাকে বলবো? সাপেক্ষমূলক সর্বনাম হচ্ছে কোন কোন ক্ষেত্রে কি হয়, একটা সর্বনামে কিন্তু কাজ হয় না, দুটো বাক্যটার মধ্যে একটা সর্বনাম অন্য আর একটা সর্বনাম পদের উপর নির্ভরশীল, ঠিক আছে, মানে দুটো ছাড়া চলে না, একটা বসতে পারে না। যেমন যাহা তাহা, যে সে, দুটো সর্বনামই গুরুত্বপূর্ণ, কোনো একটা মাত্র নয়। যিনি তিনি, তারপর হচ্ছে যাকে তাকে, তারপরে হচ্ছে যা তা, এইগুলো এই দুটো সর্বনামই গুরুত্বপূর্ণ দেখাচ্ছি। তাহলে সেগুলোকে আমরা বলবো সাপেক্ষ সর্বনাম। সেগুলো কি হবে? আচ্ছা, এখানে যে হবে, প্রথমটা না যে হবে এটা। তাহলে প্রথমটা এখানে কি হচ্ছে বিষয়টা আমি বললাম যে দুটো সর্বনাম কাজে লাগছে, ঠিক আছে, সাপেক্ষতে। সেগুলো কি কি হতে পারে? যাহা তাহা, যিনি তিনি, তারপরে হতে পারে যে সে। এবার যাহা তাহা দিয়ে বলি, যদি আমি বলি যে যার ছেলে যত পায় তার ছেলে তত চায়, তাহলে যার ছেলে যত পায় তার, এই যে যার আর তার দুটো সর্বনাম, একটা ছাড়া অন্যটা কিন্তু বাক্যে অর্থ মিলবে না। যার ছেলে যত চায় তার ছেলে যার ছেলে যত পায় তার ছেলে তত চায়, ঠিক আছে, যার আর তার। যা ভেবেছিলাম তা হলো না, তাহলে যা আর তা কোনোটাই কিন্তু একটা বসছে না, দুটোই বসবে। জোর যার মুলুক তার, যার আর তার। আমি যদি বলি জোর যার, তাহলে কি শব্দটা ঠিকঠাক হলো? যখনই আমি বাক্যটা সেন্টেন্সটা শেষ হচ্ছে যে বলছি যে জোর যার মুলুক তার, তবে কিন্তু অর্থটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে এখানে দুটো সর্বনাম পদই ইকুয়াল ইম্পর্টেন্ট, তাকে আমরা বলবো সাপেক্ষমূলক সর্বনাম। একটা সর্বনাম অন্য আরেকটা সর্বনামের সঙ্গে সংযোগ রক্ষা করে এবং একটি সর্বনাম অন্য আরেকটি সর্বনামের উপর নির্ভরশীল, তাকে আমরা বলছি সাপেক্ষমূলক সর্বনাম। একটা সর্বনাম অন্য সর্বনামের উপর নির্ভরশীল আর একটি সর্বনাম অন্য সর্বনামের সঙ্গে সংযোগবাচক মানে সংযোগ তৈরি করে, তাকে আমরা বলছি সাপেক্ষমূলক সর্বনাম। নেক্সট, পারস্পরিক সর্বনাম। এইটার আরেকটা নাম আছে, সেটা হলো ব্যতিহারিক সর্বনাম। এই পারস্পরিক সর্বনামের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি ব্যতিহারিক সর্বনাম।
ব্যতিহারী, ঠিক আছে? ব্যতিহারীকে কি হবে না, পারস্পরিক, পরস্পরের যে সর্বনাম দ্বারা পরস্পর কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, পরস্পর ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক নির্দেশ করে যে সর্বনামের দ্বারা, তাকে ব্যতিহারিক সর্বনাম বলে। যেমন আপনা আপনি, নিজে নিজে, তুমি নিজে নিজে এই অঙ্কটা করলে। বা আমি যদি একটা লাইন বলি, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, ছোটবেলা একটা লাইন পড়েছিলাম না পংক্তি, যে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তো সেই নিজ নিজ একটা সর্বনাম অপর সর্বনামের উপর পরস্পর ভাবে নির্ভরশীল। তারা পরস্পর বিবাদে রত হলো, তারা পরস্পর বিবাদে রত হলো, নিযুক্ত হলো। আগাছা আপনা আপনি জন্মে, আগাছা আপনা আপনি জন্মে, আগাছা নিজে থেকেই জন্মায়, সেইটা, সেটা হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। ওকে, হলো। তোমার কি বলে তাহলে, আচ্ছা আরেকটা বলবো, আরেকটা হলো যেটা হচ্ছে সংযোগবাচক সর্বনাম। লাস্ট যেটা বলছিলাম যে বলে দেবো সেটা হলো এক্সট্রা, 9 নম্বরটা হলো সংযোগবাচক সর্বনাম। সংযোগবাচক সর্বনাম কি হবে? যে সর্বনাম দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সংযোগ রক্ষা করে, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সংযোগ যারা রক্ষা করে বা সংযোগ যারা করে তাদেরকে বলা হচ্ছে, তাকে বলা হয় সংযোগবাচক সর্বনাম। যেমন আমি যদি বলি, এমন ছেলে কোথায় পাবো যে কথায় বড় নয় কাজে বড়, এমন ছেলে কোথায় পাবো, দুটো বাক্যের মধ্যে সংযোগ রক্ষা করছে, এমন ছেলে কোথায় পাবো, এমন ছেলে কোথায় পাবো কমা যে কথায় বড় নয়, কমা কাজে বড়। হলো? তাহলে দুটো বাক্যের মধ্যে সংযোগ রক্ষা করে, দুটো বাক্যের মধ্যে মানে ছেলেটি কথায় যে বড় নয় কাজে বড়, এই পুরো বিষয়টার মধ্যে সংযোগ রক্ষা করেছে এই যে, যে শব্দ। তাহলে সর্বনাম যে সবগুলো হলো, কার কোন জায়গায় অসুবিধা, এবার একটু শুনি, বুঝতে পারেনি কে কোন জায়গাটা। 9 নম্বরে আরেকটা উদাহরণ করো, বলছি। সে যে আসবে আমি জানতাম, সে যে আসবে আমি জানতাম, সে যে আসবে আমি জানতাম, সংযোগ রক্ষা করেছে ম্যাম, বাক্যটার মধ্যে। হ্যাঁ বল। ওই ইংরেজিতে যেমন আমরা করতাম না কমপ্লেক্স সেন্টেন্সে হু হুইচ দিয়ে, ওই রকম ব্যাপারটা হবে, হ্যাঁ তাই একদম তো? একদম। যেগুলো পড়ে আছে ভিখারিকে দিয়ে দাও, যেগুলো পড়ে আছে কমা কমপ্লেক্সে, ঠিকই বলেছো, যেগুলো পড়ে আছে কমা ভিখারিকে দিয়ে দাও। ইংরেজিতে এটা দু জায়গায় রিলেট করে, একটা হচ্ছে ক্লজের ক্ষেত্রে, মনে আছে সেই প্রিন্সিপাল ক্লজ ওইগুলো, আর হ্যাঁ ম্যাম, সাবঅর্ডিনেট, ওইটাই। আর একটা হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে। তো যাই হোক, তো এটা হচ্ছে যে যেগুলো পড়ে আছে ভিখারিকে দিয়ে দাও, যেগুলো পড়ে আছে কমা ভিখারিকে দিয়ে দাও, এই যেগুলোটাই দুটো বাক্যের মধ্যে সংযোগ রক্ষা করেছে। একবার সবাই দেখে নাও যে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা।
কোন শ্রেণী বিভাগে? তাহলে আমি অব্যয়তে যাব। এখানে যেগুলো পড়ে আছে তা ভিখারিকে দিয়ে দাও, সেটা তো হতে পারে। এখানে যেগুলো, হ্যাঁ হতে পারে। না, যেগুলো যেগুলো পড়ে আছে তা ভিখারিকে দিয়ে দাও। যেগুলো পড়ে আছে তা ভিখারিকে দিয়ে দাও, হ্যাঁ সেটাও হবে। কিন্তু এখানে যেহেতু বলেছে যে ওই দুটো বাক্যর মধ্যে সংযোগ রক্ষা করেছে, তাই জন্য তার বসছে না, ওখানে একটা কমা বসিয়ে দেওয়া হচ্ছে। ও, ঠিক আছে। আর যেগুলোর সঙ্গে সাধারণত তাটা বসে না, যায়ের সঙ্গে তাটা বসে এই সেন্সে। যেগুলোর সঙ্গে বসে কিন্তু সেটা মানে শব্দের মানে বাক্যের গঠনের নিয়ম অনুযায়ী ঠিক না। তাহলে মনে করে একটা জিনিস করবে, নাম্বার 1, সমষ্টিবাচককে সাকল্যবাচক বলে, আর পারস্পরিককে ব্যতিহারিক বলে। মনে থাকে যেন, দুটোই বলে কিন্তু, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় একটা আসতে পারে নাম দিয়ে। ম্যাম আরেকবার বলুন। সমষ্টিবাচককে সাকল্য বলে, দন্তে সয়াকার ক লয় জফলা, সাকল্যবাচক সর্বনাম। পারস্পরিক সর্বনামের আরেকটা নাম হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। আচ্ছা বলো তো, ওই আসে ওই অতি ভৈরব হরষে, বাক্যটা ভালো করে শোনো। ওই আসে ওই অতি ভৈরব হরষে, ঠিক আছে? বলো এটা সর্বনামের কোন ভাগ হবে? ম্যাম একটা দূর্বাচক ছিল। হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে নির্দেশকের মধ্যে ছিল, তাই না? দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। হ্যাঁ ম্যাম ওইটাই মনে ছিল না পুরোটা। আচ্ছা যদি বলি যদি বলি সকল খেলায় করবে খেলা এই আমি। ম্যাম একটা সবাচক ছিল না? হ্যাঁ ব্যক্তিবাচক, ঠিক আছে। এরকম দেব আমি পরীক্ষাতে। আরো জাস্ট আরেকটা বলছি যে হাসছে কারা পুষ্প রথে। প্রশ্নবোধক। অনির্দেশক। না, প্রশ্নবোধক। হাসছে কারা, কারা দিয়ে আছে, প্রশ্ন করেছে পুষ্প রথে। আরেকটা বলছি, যত চাও তত লও তরণী পড়ে। যত চাও তত লও তরণী পড়ে। এটা মনে হয় সংযোগবাচকটা। না, ওটা সাপেক্ষ। ওই যে যত আর তত দুটো আছে। আচ্ছা, দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে। লাস্টেরটা বলছি, দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে। প্রশ্ন চিহ্ন নেই কিন্তু, দাঁড়ি। দেবতার ধন কে যায়, অনির্দেশক। অনির্দেশক, রাইট। এইভাবে প্র্যাকটিস করতে হবে। ম্যাম এটা প্রশ্নবোধক না, চিহ্ন থাকলেও লাইনটা শুনে তো প্রশ্নবোধকের মতোই লাগছে, না যে না, কে নিয়ে যায়। বলছি প্রশ্নবোধক যেটা থাকবে না, যেটা প্রশ্নবোধক হবে তাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলে দেবে, ঠিক আছে, পরীক্ষায়। সেটা প্রশ্নবোধক। আচ্ছা আরেকটা বলো তো দেখি। জানি গো যাবে এদিন যাবে, জানি গো যাবে এদিন যাবে। নির্দেশক।
ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে এবার অব্যয় বলি। আচ্ছা, অব্যয়ে যেটা সকলে বলে যে অব্যয় কথার অর্থ হচ্ছে যে যার কোনো ব্যয় বা রূপান্তর নেই। কিন্তু কেন, মানে ব্যয় বা রূপান্তরটা কার নেই, কিসের নেই? সেটা হচ্ছে যে লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি এইগুলো ভেদে কোনো রূপান্তর নেই বলে এটাকে বলা হয় যে এটার কোনো ব্যয় বা রূপান্তর নেই। এক কথায় এর অনেকগুলো সংজ্ঞা হতে পারে। কিভাবে সংজ্ঞাটা হয়? এক নম্বর, কিভাবে সংজ্ঞাটা হয়, ফার্স্ট অফ অল, প্রথমত আমরা যখন দুটো বাক্যকে, ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি কনজাংশন এবং ইন্টারজেকশন, ইংরেজিতে পার্টস অফ স্পিচের কনজাংশন আর ইন্টারজেকশনটা বোঝায় বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে। কনজাংশন মানে দুটো বাক্যকে যুক্ত করছে। তো ওই দুটো জিনিস, ইংরেজির ওই দুটো জিনিসই বাংলায় অব্যয় পদ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, বাংলায় অব্যয় পদ হিসাবে ব্যবহার করা হয়। একটা আমি বললাম যে একটা ফোন এসেছিল, একটু ধরো, এই কথা বললাম, ঠিক আছে? বল। ও ম্যাম, আমরা শুনতেই পাইনি এটা। না না, ঠিক আছে। যেটা বলছিলাম যে প্রথমত বলছে যে যে পদের কোনো ব্যয় বা রূপান্তর নেই, ঠিক আছে, কোনো ব্যয় বা রূপান্তর নেই, তো তাকে বলা হচ্ছে অব্যয় পদ। আর যার লিঙ্গ, বচন, পুরুষ ভেদে কোনো রকম রূপান্তর হয় না, লিঙ্গ, বচন, পুরুষ ভেদে যার কোনো রূপান্তর হয় না তাকে অব্যয় বলা হয়। এবার এই দুটো কথা কেন বলা হয়? একটা আমি বললাম যে দুটোকে যুক্ত করে, সেই কোন কোন শব্দ দ্বারা যুক্ত করা হয়, যেমন হচ্ছে কিন্তু, যেমন হচ্ছে এবং, যেমন হচ্ছে বরং, যেমন হচ্ছে অথচ, যেমন হচ্ছে নতুবা, যেমন হচ্ছে নচেত, তারপরে হচ্ছে এই যে এইগুলো, ঠিক আছে, এই কিন্তু, এবং, বরং, অথবা, নতুবা, নচেত, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো হচ্ছে অব্যয় পদ। এগুলো দিয়ে কি করি আমরা? দুটো বাক্যকে যুক্ত করি। আর বিস্ময়বোধক বলতে আমরা যেমন বলি আহা কি সুন্দর দৃশ্য, এই যে আহা শব্দটা রয়েছে। বা ধরো আমরা যদি বলি বটে, অথবা যদি আমরা বলি আহা ছেলেটি মারা গেল, অর্থাৎ কোনো শোক, কোনো জায়গায় কেউ মারা গেছে, তখন আমরা বলছি এটা, ঠিক আছে। আবার যদি আমি বলি যে কেউ জিতেছে, তখন আমি বলছি তখন মানে তখন সেটাকে আমরা আনন্দ প্রকাশ করে বলি, ঠিক আছে। ইস জিতে গেল, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, তখন আমরা সেগুলোকে আনন্দ প্রকাশ করি, প্রশংসা, এইগুলো। তাহলে এগুলো হচ্ছে আর কি অব্যয় পদ। আচ্ছা, এবার হলো এখানে যেহেতু বলেছে, যেটা বললাম যে কোনো রূপান্তর হয় না, কিসের রূপান্তরের কথা বলা হয়েছে? আমরা জানি যে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ হয়, বিভক্তির ক্ষেত্রেও রূপান্তর দেখা যায়, বিভিন্ন রকম বিভক্তি আছে। বচনের ক্ষেত্রে এক বচন আছে, বহু বচন আছে। তারপরে পুরুষের ক্ষেত্রেও তিন ধরনের আমরা পুরুষ দেখলাম। কিন্তু অব্যয়ের ক্ষেত্রে এই শব্দগুলোর আর কোনো পরিবর্তন হয় না, তাই জন্যই এখানে বলেছে যার কোনো ব্যয় বা রূপান্তর নেই। আশা করি এই ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি যে এই শব্দগুলোর আর কোনো পরিবর্তন হয় না, এগুলোকে কোনো চেঞ্জেস হয় না, ঠিক আছে। তাহলে যেহেতু হয় না এগুলো, সেই জন্য এটাকে আমরা কি বলবো? যে অব্যয় পদ। তাহলে এইগুলো ছাড়াও, এই কিন্তু, এবং, বরং, নচেত, এইগুলো, নতুবা, এগুলো ছাড়াও আছে ইস, তারপরে হচ্ছে ওরে বাবা, আহা, তারপরে হচ্ছে বাপরে, তারপরে হচ্ছে বাহবা দিচ্ছে কোনো কিছুতে, মরি মরি, তারপর হচ্ছে ছি ছি, মানে কোনো কিছু ঘৃণা হয়েছে, তারপর বলছে এই কাজটা তুমি করো না, কাউকে বারণ করছো, তাহলে হয়তো তোমরা কি বলবে? খবরদার, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, দিয়ে বিস্ময়বোধক চিহ্ন। এই যে বিস্ময়বোধক চিহ্নগুলোর মধ্যে পড়ছে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো অব্যয় পদ।
ম্যাম আহ উহ এগুলোও তো হবে তাহলে? হ্যাঁ সবগুলো হবে, এগুলো সব হবে। উফ কি শীত! ম্যাম তাহলে হ্যাঁ বেশ, সেটাই বলছি ম্যাম, হ্যাঁ তাহলে এক্সক্লেমেটরি ওয়ার্ড যেগুলো থাকবে আর হচ্ছে কানেক্টিভ ওয়ার্ড এই কটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোই বোঝালে তখন অব্যয়। এবার ব্যাপারটা হচ্ছে এত সহজ ভাবে তো দেবে না, এখানে পার্টিকুলার অব্যয়ের শ্রেণী বিভাগগুলো চাইবে। এগুলো তো গেল অব্যয়, কিন্তু শ্রেণী বিভাগগুলো কোনটা কার ক্ষেত্রে বসে সেটা আমরা তখন কি বলবো। এবারে আসি শ্রেণী বিভাগ। ফার্স্ট, অব্যয়কে মূলত 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। অব্যয়কে 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়: পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্বয়ী আর ধন্যাত্মক অব্যয়। ধন্যাত্মকটা তো আমরা মোটামুটি বুঝতে পারি যে ধন্যাত্মক শব্দ থাকবে বা শব্দ দ্বৈত থাকবে, ওটা সহজ আছে, পরে বলছি। ফার্স্ট হলো পদান্বয়ী অব্যয়। অব্যয়ের কাজ আমি আগেই বলেছি যে যুক্ত করা, বাক্যর মধ্যে একটা সংযোগ স্থাপন করার জায়গাটা হচ্ছে অব্যয়। তো পদান্বয়ী অব্যয়টাও সেরকম, কিন্তু যদি আমরা বলি যে যে সকল অব্যয় বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাকে বলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। যেমন কোনো কিছুর মধ্যে অবস্থান বুঝিয়েছে, আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে আমি কি বলবো? ছাদের মাঝে দাঁড়িয়ে আছি। এই যে মাঝে শব্দটা, এই আমি কোথায় অবস্থান করছি সেটা বোঝাচ্ছে। তাহলে যে অব্যয় পদের দ্বারা কোন রকম পদের মধ্যে অবস্থান সম্পর্ককে প্রকাশ করে সেগুলো কি রকম, মানে আমার অবস্থান কোথায় সেটা বোঝায়। আমি কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা করছি, উপমা, সেটা বোঝায়। তারপরে কোনো কিছুর একটা জায়গা থেকে অন্য জায়গার সীমা কতটা বোঝায়। একটা কাজকে ছাড়া সে অন্যটা হওয়া সম্ভব নয়, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ব্যতিরেক। এই জায়গাগুলো ছাড়া, একটা ছাড়া অন্যটা সম্ভবপর নয়, তো সেটাকে বলা হচ্ছে যে তোমার অব্যয়, মানে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এবার একটা একটা করে উদাহরণ দিই। আমি যেটা বললাম, এক্ষেত্রে কোন কোন শব্দগুলো ব্যবহার করব? শব্দগুলো যেগুলো ব্যবহার করব, বিনা, একজনকে ছাড়া আরেকজন বিনা সম্ভব নয়, ছাড়া, এই ব্যতিরেকের ক্ষেত্রে অবস্থান, মাঝে, আচ্ছা কারোর সঙ্গে কারোর তুলনা করছি, তো এই যে মতন, এই শব্দটা, যে তুলনা করছি, যে, আচ্ছা কারোর জন্য, এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে থাকবে, পর্যন্ত, গ্রামের পথ, সীমা, পর্যন্ত, এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে থাকবে সেগুলোকে আমরা পদান্বয়ী অব্যয় বলবো। এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে থাকবে সেগুলোকে আমরা কি বলবো না পদান্বয়ী অব্যয় বলবো। ও ম্যাম প্রিপোজিশনও তো ঢুকে গেল। হ্যাঁ তো বললাম, এই কোনগুলো প্রিপোজিশনও কিছু কিছু, কিন্তু আমরা ইংরেজিটাকে ধরবো না, বাংলা তো অন্যরকম ব্যাপার। ঠিক আছে, তো বেশিরভাগটা কনজাংশন আর আর ইন্টারজেকশন, এইটাই বেশি। ইংরাজি ইংরাজির মতো, বাংলাটা বাংলার মতো, এই আর কি। আচ্ছা এবারে আসি যেটা বলছিলাম, এবার একটা একটা করে উদাহরণ দিই, ঠিক আছে, তবে বোঝা যাবে। যদি আমরা বলি যে গ্রামের মাঝখান দিয়ে আঁকা বাঁকা সরু পথ, এইখানে এই যে মাঝ দিয়ে, এটা সীমাটা বোঝাচ্ছে, সীমা, সীমানাটা বোঝাচ্ছে, গ্রামের মাঝখান দিয়ে আঁকা বাঁকা সরু পথ। আচ্ছা এবারে যদি আমি বলি যে ভূতের মতন চেহারা, কারোর সঙ্গে কারোর তুলনা করেছে, কার সঙ্গে না ভূতের সঙ্গে, আচ্ছা তাহলে ভূতের, ভূতের মতন চেহারা, ঠিক আছে, কারোর সঙ্গে কারোর তুলনা করেছে, ভূতের মতন চেহারা, যেমন নির্বোধ অতি ঘোর, যেমন নির্বোধ অতি ঘোর।
নির্বোধ অতি ঘোর। আচ্ছা, এবার যদি বলি যে কারোর দিকে চেয়ে থাকা, মুখ পানে চেয়ে থাকি। আচ্ছা, এবার হচ্ছে বলছে যে দুঃখ ছাড়া সুখ লাভ হয় না, মানে আমি বললাম যেটা একটা ছাড়া অন্যটা হচ্ছে না, তাহলে দুঃখ বিনা, এই বিনাটা ব্যতিরেক বোঝাচ্ছে, ব্যতিরেক কোনো কিছু ছাড়া। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, মোহিতে মানে এই পৃথিবীতে, এই সমগ্র বিশ্বে, সেটার কথা বলা হচ্ছে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, তাহলে এই শব্দগুলো হচ্ছে তাহলে এই শব্দগুলো হচ্ছে এই শব্দগুলো হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এক একটা পদান্বয়ী অব্যয়, এগুলো হলো পদান্বয়ী অব্যয়, মনে থাকে যেন। তাহলে পদান্বয়ী অব্যয় বলতে হবে আবার, কোন জায়গায় আটকেছে পদান্বয়ী অব্যয়তে? নেক্সট, সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়টা হচ্ছে ওই কনজাংশন, যেটা কোনো কিছুর সঙ্গে যুক্ত করতে হোক বা একটাকে বাদ দিয়ে দিতে হোক। সংযোজন মানে যুক্ত করা, বিয়োজন মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, অ্যাডিশন আর সাবট্রাকশন, যোগ বিয়োগ। তাহলে যুক্ত করা হলো সংযোজন আর বাদ দেওয়া হচ্ছে বিয়োজন। তারপরে হচ্ছে বিয়োজন। আচ্ছা, যেমন যে অব্যয় একাধিক পদ, বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোজন বা বিয়োজন করে, যেমন কি সংযোজক। সংযোজক মানে এখানে যুক্ত করা। যদি আমি বলি যে নায়েব মশাই খাজনা মাফ করলেন না, অধিকন্তু রামকে গলা ধাক্কা দিয়ে বিদায় করলেন, মানে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু অ্যাড করে দিলেন। খাজনা তো মাফ করলেনই না, উল্টে কি করলেন না গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিলেন। নায়েব মশাই গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিলেন, অধিকন্তু গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিলেন। এখানে এই অধিকন্তু শব্দটা কিন্তু সংযোজক অব্যয়। এটা একটু কঠিন গুলো, যেগুলো তোমাদের জন্য, কারণ রাম এবং শ্যাম দুজনে খুব ভালো বন্ধু, এই এবং এটা তার পরীক্ষার জন্য অত সহজ দেবে না। যদি আমি বলি যে বাবুরা খাবেন কালিয়া আর আমাদের কপালে মোচা চিংড়ি, বাবুরা খাবেন কালিয়া আর আমাদের কপালে মোচা চিংড়ি, তাহলে একটার সঙ্গে আরেকটাকে বোঝানো হয়েছে, একটার সঙ্গে আরেকটা। আচ্ছা, এবার যদি আমি একটু কঠিন করে বলি তাহলে কি হবে? যদি আমি বলি পলাশির যুদ্ধ বাংলা তথা ভারত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে কি বলবো সেন্টেন্সটা? যে পলাশির যুদ্ধ বাংলা তথা, এই যে দাড়ি, এই দাগ, ভারত ইতিহাসের, মানে বাংলার সঙ্গে আমি ভারতের ইতিহাস, ভারতকে যুক্ত করলাম, ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা, এই তথাটা যুক্ত করলাম। এটা তাহলে সংযোজক অব্যয় হলো। বোঝাতে পেরেছি? প্রথমটা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। দ্বিতীয়টা হলো বিয়োজক। বিয়োজক অর্থাৎ বাদ, মানে এমন একটা আমি সেন্টেন্স বলবো যেখানে দুজনকে বোঝাবে না, একজন বাদ যাবে। ঠিক আছে, যে কোনো, সেটা দুটো ব্যক্তি হতে পারে, দুটো বস্তু হতে পারে, যা কিছু, দুটো বিষয় হতে পারে। কি বলবো? যেমন যদি বলি ভালো কিংবা মন্দ, যা হোক কিছু তো একটা হবে, তাহলে হয় ভালো হবে নইলে মন্দ হবে। তাহলে এই কিংবা এই অব্যয় পদটার দ্বারা ভালোকে বোঝানো হয়েছে নইলে মন্দকে বোঝানো হয়েছে। এটা একটা গেল। আরেকটা উদাহরণ দিচ্ছি, একটু কঠিন বলছি।
তুমি আগে আমার এখানে আসবি, না আমি তোমার ওখানে যাব? কোনটা? তুমি আগে আমার এখানে আসবে, না আমি আগে তোমার ওখানে যাব? তাহলে এই না শব্দটার দ্বারা, না। ইয়েস, না শব্দটার দ্বারা বোঝাচ্ছে হয় তুমি এখানে আসবে, নইলে আমি ওখানে যাব, যে কোনো একটা। তারপরে একটা বলছি, অনেক কাকুতি মিনতি করলাম, তথাপি তাকে রাজি করাতে পারলাম না। তাহলে অনেক কাকুতি তথাপি। মিনতি করলাম, তথাপি, ইয়েস, অনেক কাকুতি মিনতি করলাম, তথাপি তবুও সে রাজি হলো। এগুলো গেল বিয়োজন। এবার নেক্সট হলো হেতুবোধ। হেতু মানে হচ্ছে কারণ, কোনো একটা কারণের জন্য যে অব্যয় পদটা ব্যবহার করা হচ্ছে, কারণ। হেতু মানে কারণ। কি বলবো হেতুতে? হেতুতে বলবো যে কোনো কারণ বুঝিয়ে দুটো বাক্যকে যুক্ত করেছে। কি বলবো? বাড়ি আমাকে যেতেই হবে, কেননা এ আমার মায়ের আদেশ। বাড়ি আমাকে যেতেই হবে, কোনটা হবে? কেননা। কেন, ইয়েস। আচ্ছা, এবারে যদি বলি জরিমানা দিতেই হবে যেহেতু বিনা টিকিটে ট্রেনে চড়েছো। যেহেতু। যেহেতু। হ্যাঁ, কোনো না কোনো কারণ বোঝাচ্ছে। পরীক্ষায় ফেল হবে জানতাম, যেহেতু সারা বছর ফাঁকি দিয়েছো। এই ঠিক আছে? যেহেতু। হ্যাঁ, যেহেতু। যেহেতু, হ্যাঁ যেহেতু। তারপরে হচ্ছে, তারপর যদি বলি অসুস্থ বলে তিনি সভায় আসতে পারেননি, এই অসুস্থ বলেটা, অসুস্থ বলে বলে। বলে বলে কোনো কারণের জন্য যখন যে কোনো কারণ দেখিয়ে যে অব্যয় দ্বারা দুটো বাক্যকে যুক্ত করা হয় তাকে বলা হয় হেতুবোধক। পরেরটা ব্যতিরেকাত্মক অব্যয়। ব্যতিরেকাত্মক অব্যয় কাকে বলা হয়? ব্যতিরেকাত্মক অব্যয়টা হচ্ছে অভাব বা ভেদ প্রকাশ করেছে। বলছে যে অভাব প্রকাশ করছে বা ভেদ। পতির পুণ্যে সতীর পুণ্য, কমা, নহিলে খরচ বাড়ে। নহিলে। নহিলে, হ্যাঁ। সত্য বলো, ম্যাম ওখানে বলে নেগেটিভ গুলো হবে। হ্যাঁ, সত্য বলো নতুবা শাস্তি পাইবে। নতুবা। নতুবা। একদম। মন দিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মন দিয়ে লেখাপড়া করো, নচেত জীবনে উন্নতি করতে পারবে না। নচেত। নচেত। তাহলে এইগুলো হলো ব্যতির একাত্মক, যেটা কি করছে? অভাব বোঝাচ্ছে, হয় নইলে ভেদ প্রকাশ করছে। অভাব নইলে ভেদ প্রকাশ করছে। নেক্সট, সিদ্ধান্তবাচক, যে অব্যয় পদের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়। যে অব্যয় পদের দ্বারা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, মীমাংসা করে দেওয়া হয়, তাকে আমরা বলছি দিয়ে দুটো বাক্যকে যুক্ত করা হয়। দুটোই হয়, একটা সিদ্ধান্ত নেওয়া হয়। একটুখানি বলো। ম্যাম বলছি ওই যে হেতু আর ব্যতিরেক এই দুটোর মধ্যে প্রথমটা যেমন কারণ রয়েছে, পরেরটাও তো কারণই রয়েছে, কিন্তু একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তাই তো ম্যাম? হ্যাঁ, পরেরটা কারণ রয়েছে আর ব্যতিরেকাত্মকে একটা অভাব আছে। দেখবে একটা আছে যে ওই যে পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে, একটা অভাব বোধ হচ্ছে না এই জায়গাটা? দেবে না তো দেবে, দেবে না তো দেবে বললে কেন? দেবে না তো দেবে বললে কেন? এই যে একটা অভাব বোধ, একটা ভেদ, এটা কি বলে? মানে না বাচকই তো থাকবে ম্যাম। হ্যাঁ, না বাচকই। কিন্তু ম্যাম যদি এরকম হয় তাড়াতাড়ি বাড়ি না গেলে মা ঠ্যাঙাবে, তাড়াতাড়ি বাড়ি যাই নইলে মা ঠ্যাঙাবে, তাহলে তাড়াতাড়ি না, এখানে হচ্ছে এটা কিন্তু ওই এটা হেতু বোঝাবে, হেতু কারণ বুঝিয়েছে এখানে, এটা কিন্তু হ্যাঁ কিন্তু নইলে হয়েছে। হ্যাঁ, এখানে যদি বলি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নইলে মা মারবে, তাহলে এখানে কি নইলে শব্দটা তো নেগেটিভ রয়েছে, তাহলে কি ওটা ব্যতিরেক হবে না হেতু হবে? না, হেতুই হবে, কারণ ওখানে কারণ বুঝিয়েছে। দুটোর মধ্যে তফাৎ আছে, ব্যতিরেকাত্মকে অভাব আছে আর ভেদ আছে। কোনো কিছু দেখো একটা অভাব প্রকাশ পাচ্ছে,
ব্যতিরেকাত্মকের মধ্যে যে কটা ব্যতিরেকাত্মক বলেছি, শীঘ্র বাজারে যাও নতুবা ভালো মাছ পাবে না, মানে এখানে কিন্তু কারণ বোঝাচ্ছে না, এখানে তুমি মাছের অভাবের কথাটা বোঝাচ্ছে। বোঝাতে পেরেছি এবার? হ্যাঁ ম্যাম, এবার ক্লিয়ার হয়েছে। কিন্তু মা তো ওটা তো কোনো অভাব নেই, মা তো মারবে ঠিক টাইমে বাড়ি না গেলে। হ্যাঁ ম্যাম, এটাই আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি বাড়ি না যাই, নইলে মা মারবে, তাহলে এটা কি হবে? এক্স্যাক্টলি। আচ্ছা, পরেরটা সিদ্ধান্ত আর মীমাংসা দুটোই বোঝাচ্ছে। অর্থাৎ যদি আমি বলি যে ভিক্ষায় না বেরোলে অভিমান যায় না, ভিক্ষায় না বেরোলে অভিমান যায় না, তাই গুরুজি শিবাজিকে নিয়ে ভিক্ষায় বেরোলেন, তাই গুরুজি শিবাজিকে নিয়ে ভিক্ষায় বেরোলেন। ঠিক আছে, এখানে একটা সিদ্ধান্ত নিলেন বা মীমাংসা করলেন। আরেকবার বলুন ম্যাম। বলছি আবার, ভিক্ষায় না বেরোলে, ভিক্ষায় না বেরোলে অভিমান যায় না, এগুলো দেখবে তোমাদের প্রশ্নে আমি দেবো, এগুলো দিয়েই করতে দেবো। ভিক্ষায় না বেরোলে অভিমান যায় না, একবার তো নেব না, বারবারই পরীক্ষা নেব। ভিক্ষায় না বেরোলে অভিমান যায় না, তাই গুরুজি শিবাজিকে নিয়ে ভিক্ষায় বেরোলেন। এখানে তাই দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানে তাই সিদ্ধান্তে আসছে। হ্যাঁ, তাই, তাইটা হবে এখানে। তারপর হচ্ছে দলের সকলেই একে একে সভা ত্যাগ করলেন, সুতরাং তাকেও ত্যাগ করতে হলো। দলের সকলেই একা একা সভা ত্যাগ করলেন, সুতরাং তাকেও ত্যাগ করতে হলো। সিদ্ধান্ত সুতরাং। হ্যাঁ, সুতরাং ইয়েস, কারণ তাকে একটা সিদ্ধান্ত নিতে হলো। আচ্ছা, আরেকটা বলছি, পেটের দায় কাজেই এই দুর্যোগের দিনেও অফিসে যাচ্ছি। পেটের দায় তাই এই দুর্যোগের দিনেও অফিসে যাচ্ছি। কি হবে, কোনটা হবে? পেটের দায় তাই এই দুর্যোগের দিনেও অফিসে যাচ্ছি। তাই। তাই আচ্ছা হ্যাঁ, তাই কাজেই আরেকটা বললাম, কাজেইটাও হতে পারে যে পেটের দায়ে কাজেই দুর্যোগের দিনে অফিসে যাচ্ছি, কাজেইটাও হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে গেল এটা। তাহলে সিদ্ধান্তবাচক। সংশয় সূচক, সংশয় মানে জানি আমরা যে সবকিছুর মধ্যে একটা সন্দেহ বা এই জাতীয় বিষয় থাকে, তো সেটাকে আমরা সংশয় বলি, যেটা সন্দেহ প্রকাশ করে। যেমন কাজটা শেষ না করলে তিনি, যদি তিনি অসন্তুষ্ট হন, জিজ্ঞাসা চিহ্ন, কাজটা শেষ না করলে যদি তিনি অসন্তুষ্ট হন। তারপরে একটা তো তোমাদের এখানে দিয়েছি, তুই নাকি মা দয়াময়ী, তাহলে এই যে নাকি, আর যেটা বললাম মুখে সেটা হচ্ছে যে কাজটা শেষ না করলে যদি তিনি অসন্তুষ্ট হন, তাহলে যদিটা হবে এখানে। যদি এগুলো হলো সংশয় সূচক। সংশয় সূচকে কি হচ্ছে, একটা সন্দেহ প্রকাশ করে। নেক্সট, নিত্য সম্বন্ধী অব্যয়। নিত্য সম্বন্ধী কাকে বলা হয়? নিত্য সম্বন্ধী অব্যয় কাকে বলে? দুটো অব্যয় পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, আমরা যেমন সর্বনামে দেখেছিলাম ওই রকম, ওই যে যাহা 52 তাহা 53, একটা ছাড়া অন্যটা হবে না। নিত্য, দুটো অব্যয় পরস্পর নিত্য সম্বন্ধ যুক্ত হয়ে দুটো বাক্যকে যুক্ত করে। তিনি ধনী বটে কিন্তু অবিনয়ী নন, তিনি ধনী বটে কিন্তু অবিনয়ী নন। এই যে কিন্তু আর বটে, তিনি, সাপেক্ষর মতো। হ্যাঁ, কিন্তু সর্বনাম আর অব্যয়টা কিন্তু মাথায় রাখতে হবে, আবার যেন এটা উল্টো না যায়, উল্টে না যায়, এটা ওর ঘাট। তিনি ধনী বটে কিন্তু অবিনয়ী নন।
তাহলে ম্যাম এক্ষেত্রে যাহা তাহার ক্ষেত্রে দুটো হবে, ওই যাহা তাহা দুটোর মধ্যে কোনটা হবে তা? যাহা যা, 52 তাহা 53। হ্যাঁ যাহার তাহা দুটোই হবে এক্ষেত্রে, কারণ এখানে যাহা আর তাহা দুটোই হবে এক্ষেত্রে। তবে মেনলি হচ্ছে যে ওই বটে, কিন্তু, তারপর হচ্ছে যদি, যদি তবে, এইগুলো হয় বেশি, ঠিক আছে? যদি তবে, ধরো একটা সেন্টেন্স বলছি, একে ঘোড়া নিশিথিনী তাই প্রচন্ড ঝঞ্ঝা। একটু যদি কঠিন দেয়, একে ঘোড়া নিশিথিনী, নিশিথিনী তাই প্রচন্ড ঝঞ্ঝা। তাই হ্যাঁ, তাই আর একে, একে দুটোই হবে, এখানে দুটো করে থাকবে। নিত্য সম্বন্ধী মানেই দুটো অব্যয় দ্বারা যুক্ত হবে, দুটো অব্যয়, বাক্যটাকে দুটো অব্যয় যুক্ত করবে। ঝঞ্ঝা। ইংয় বর্গের জয় হবে। তাই নিশিথিনী, একে আর তাই। আচ্ছা, এবারে আসি নিত্য সম্বন্ধী বললাম, লাস্টে এটা হচ্ছে সংকোচক। সংকোচক মানে দুটো বাক্যকে ছোট করছে, সংকোচন করছে, মূল বাক্য বা পদের অর্থকে ছোট করছে, সংকোচন করছে, ঠিক আছে? স্বাভাবিক বা কি বলবো, কোনো কিছু স্বাভাবিকভাবে না বুঝিয়ে তার বিপরীতটা বোঝায়। যেমন জগৎ সব বুঝলো কিন্তু মুখ ফুটে বলতে পারলো না, সে বুদ্ধিমান কিন্তু পরিশ্রমী নয়। কোনো কিছুকে সংকোচন করছে, মানে যা সব বুঝলো কিন্তু মুখ ফুটে বলতে পারলো না, মানে এখানে কি হচ্ছে, পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করবে, এটা বুঝতে পারবে খুব, মানে এটা কিভাবে বুঝবে, এই যে দেখো সে বুদ্ধিমান, বুদ্ধিমানের অপোজিট আছে দেখো, কিন্তু পরিশ্রমী নয়, বলেই দিয়েছে, দেখেছো? তাহলে এটার মধ্যে কি হচ্ছে, বিপরীত অর্থ প্রকাশ করছে। যেমন হচ্ছে যে জগৎ সব বুঝলো, বুঝলো সবই কিন্তু মুখ ফুটে বলতে পারলো না, দেখো একটা আর একটার অপোজিট রয়েছে, ঠিক আছে? তোমাকে তো অনেকবারই সাবধান করে দিয়েছি, অথচ সেই একই ভুল বারবার করছো। তোমাকে এতবার সাবধান করে দিয়েছি, অথচ, অথচর নিচে দাগ হবে, ওটাই অব্যয়টা হবে সংকোচক অব্যয়, কিন্তু বারবার ভুল করছে সেই বলা সত্ত্বেও, একে অপরের অপোজিট। আচ্ছা, নেক্সট হলো অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়টা, এটা হলো একদম ইন্টারজেকশন, যেটা হচ্ছে ভাবসূচক, সম্বোধন সূচক, প্রশ্নসূচক আর বাক্যালঙ্কার। ভাবসূচক মানে কোনগুলো, ওই যে যেমন বাহ কি সুন্দর গান করে, তারপরে যদি বলি অনন্যই, অর্থাৎ যে অব্যয়ের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের কোনো সম্পর্ক থাকে না, মানে এইটার নিচে দাগ থাকবে তো এইটার সঙ্গে বাক্যের অন্য পদগুলো অর্থাৎ বাক্যের অন্য অংশটার কোনো সম্পর্ক নেই, তাহলে যে অব্যয়ের সঙ্গে অন্য পদের কোনো সম্পর্ক নেই, বাহ কি সুন্দর গান করে, এইটা হলো অনন্যই ভাবসূচক অব্যয়। এবার যদি আমি বলি সাবাস তোরা বাঙালির মেয়ে, সাবাস তোরা বাঙালি, ঠিক আছে? এই যে সাবাস, এই কথাটা হলো ভাবসূচক অব্যয়। আর যদি আমি বলি সম্বোধন, ওহে এদিকে এসো, তুমি কাউকে ডাকছো, এই যে ওহে, এইটার সঙ্গে এই দিকের বাক্যটার কোনো কোনো মিল নেই, এইটা হচ্ছে এই ওহে, এটা হলো সম্বোধন সূচক অব্যয়। হলো প্রশ্নসূচক অব্যয়, তুমি কি এটা বলেছো, তুমি কি কি দিয়ে বলেছো, এটা বলেছো, মানে যে অব্যয় প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহার করা হয়,
যে অব্যয় প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহার করা হয়। আর বাক্যালঙ্কার অব্যয়টা হচ্ছে যে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, বাক্যের মধ্যে ব্যবহার করা হয় কিন্তু শব্দটা ব্যবহার না করলেও চলবে, কিন্তু তার সত্ত্বেও ব্যবহার করা হয়। আমি বলতেই পারি যে তোমাকে পাকামি করতে হবে না, তাহলে বাক্যটা কি ভুল হবে? হবে না। কিন্তু এই আর শব্দটা অর্থাৎ অব্যয়টা যুক্ত হয়ে গিয়ে বাক্যটার সৌন্দর্য বৃদ্ধি করে। যে অব্যয় যুক্ত হয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে তাকে বলা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়। তোমাকে আর পাকামি করতে হবে না। যদি আমি বলি মেয়েটা কত না কষ্ট পেয়েছে, মেয়েটা কত কষ্ট পেয়েছে, এটা বললেই তো হতো। কত না কষ্ট পেয়েছে, এই না শব্দের দ্বারাই কিন্তু বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে। মেয়েটি কত না কষ্ট পেয়েছে। তাহলে এটা হলো বাক্যালঙ্কার অব্যয়। লাস্ট ওয়ান হলো ধন্যাত্মক অব্যয়, যেখানে ধন্যাত্মক শব্দগুলো আছে পরপর। যেমন আমরা জানি যে সনসন করে বাতাস বইছে, ঠিক আছে। তারপরে যদি আমি বলি যে হরিশঙ্কর গুনগুন করে গান গাইছে, এই যে গুনগুন। তারপর যদি আমি বলি শো শো করে ঝোড়ো বাতাস বইছে, তারপরে যদি আমি বলি আজকে আমার বুকের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, ধন্যাত্মক শব্দ। আজকে আমার বুকের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। যে সকল অব্যয়ে ধ্বনির ব্যঞ্জনা আছে অথবা অনির্বচনীয় কোনো সূক্ষ্ম ভাব আছে, যেটাকে আমরা অনুকার বলে থাকি, যেমন প্যান প্যান, বক বক, ঘ্যান ঘ্যান। এই যে শব্দটা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে শব্দগুলো রয়েছে এগুলোকে বলা হয় ধন্যাত্মক। বৃষ্টিতে কি কি ব্যবহার করা হবে? ঝিরঝির, ঝমঝম, টিপ টিপ, টুপটাপ, এইগুলো। জলের ক্ষেত্রে কলকল, ছলছল, বাতাসের ক্ষেত্রে সনসন, শো শো, সাই সাই, ঝিরঝির, এইরকম। এইগুলো বাতাসের ক্ষেত্রে। এই শব্দগুলো যখন ব্যবহার করব সেটাকে আমরা বলবো ধন্যাত্মক অব্যয়। নেক্সট দিনকে ক্রিয়াপদটা পড়াবো, এইটুকু ভালো করে পড়বে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে? আমি আবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই। একদিনের ব্যাকরণ প্রবলেম হতেই পারে, একবার পড়ে দেখো। বৃহস্পতিবার দিন ক্লাস নেব। ম্যাম রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। রেকর্ডিং। আর কারোর কিছু বলার আছে? কোনো জায়গায় অসুবিধা হলো? ম্যাম আমি পড়ে নিই একবার। হ্যাঁ, একবার পড়ে নাও, তারপরে বলছি। ঠিক আছে, থার্সডে 9টায় যেমন ক্লাস হয় হবে।